ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না বলে ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রীর। ওয়াশিংটন ও বৈরুতের তীব্র প্রতিবাদ। গাজায় পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত 2। চিকিৎসার অভাবে গাজায় বাড়ছে ক্যান্সার রোগীর মৃত্যু। ওয়েস্ট ব্যাংকের কুসরা গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব। 6টি বসতবাড়ি দখল করে নিল ইসরায়েলি বাহিনী। নেটো সম্মেলন শেষে ফেরার পথে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ট্রাম্পের বিমান বদলের ঘটনা নিয়ে ইরানের তীব্র কটাক্ষ। রাশিয়ার সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত তার্তুস বন্দরে ভিড়েছে সিরিয়ার গম সিমেন্টের প্রথম চালানবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করা হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি এবং সীমান্ত ঘেঁষা ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘোষণাও দেন তিনি। কাটজের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইসরায়েলের স্থায়ী উপস্থিতি শান্তি চুক্তি ও লেবাননের সার্বভৌমত্বের পরিপন্থী। দক্ষিণ লেবাননের বিউফোর্ট রিজ এলাকা সফরকালে এক ভিডিও বার্তায় চরম আক্রমণাত্মক অবস্থান তুলে ধরেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি স্পষ্ট জানান, দক্ষিণ লেবাননের তথাকথিত সিকিউরিটি জোন থেকে সেনা প্রত্যাহার করার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। শুধু লেবাননই নয়, গাজা এবং সিরিয়ার সীমান্ত এলাকাগুলোতেও সেনাবাহিনী বহাল রাখার নির্দেশ দেন তিনি। আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা এই সিকিউরিটি জোন থেকে এক চুলো সরব না। উত্তর ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সেনাবাহিনী এখানে অবস্থান করছে। কোনো অবস্থাতেই আমরা লেবানন, সিরিয়া কিংবা গাজার নিরাপত্তা এলাকাগুলো থেকে সরে যাব না। 7 অক্টোবরের শিক্ষা হচ্ছে, নিজেদের নাগরিকদের বাঁচাতে আমাদের এই জায়গাগুলোতে সার্বক্ষণিক উপস্থিতি জরুরি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই চরমপন্থী বক্তব্যের পরপরই তার তীব্র বিরোধিতা করেছে হোয়াইট হাউস। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, লেবাননের ভূমির ওপর ইসরায়েলের কোনো আঞ্চলিক অধিকার নেই। ওয়াশিংটনের মধ্যস্থতায় গত জুনে যে চুক্তি হয়েছিল তাতে স্থায়ী সেনা উপস্থিতির কোনো সুযোগ নেই উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন তারা। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র সহ পুরো গ্রাম গুড়িয়ে দেওয়ার কড়া প্রতিবাদ জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। পুরো এলাকা ধ্বংস করাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি। এছাড়া সীমান্ত এলাকার বন জঙ্গলে ইসরায়েলি ড্রোন দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও করেছে লেবাননের ফায়ার সার্ভিস। তবে এসব উত্তেজনার মাঝেই আগামী সেপ্টেম্বরে রোমে 2 দেশের মধ্যে পরবর্তী দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে স্থায়ীভাবে আইডিএফের উপস্থিতির ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈরুতের সাধারণ নাগরিকরা। আলোচনা নয়, কেবল প্রতিরোধ এবং ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে দখলদারদের বিদায় করতে হবে বলে মত সাধারণ মানুষের। আমরা ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই। শেষ পর্যন্ত তারা দখলদারিত্ব বজায় রাখতে পারবে না। ইতিহাসের অভিজ্ঞতা বলে, রাজনৈতিক আলোচনা কিংবা যুদ্ধের মাধ্যমেই হোক, একদিন না একদিন তাদের সরে যেতেই হবে। আমার স্পষ্ট কথা, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবেই। অন্যায্য সমঝোতার সুযোগ নিয়ে দখলদাররা তাদের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে, কিন্তু শক্তি প্রয়োগ ছাড়া তাদের থামানো সম্ভব নয়। শক্তি প্রদর্শন আর কূটনৈতিক দূরত্বের মাঝে দক্ষিণ লেবাননে যে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তা কেবল এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং একটি নতুন ভূরাজনৈতিক সংকটের সংকেত দিচ্ছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। দক্ষিণ গাজার খান ইউনিস ও গাজা সিটিতে বৃহস্পতিবার 2টি পৃথক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত 2 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি চলন্ত গাড়িতে ড্রোন থেকে 3টি ক্ষেপণাস্ত্র ছুড়ে পুলিশ প্রধান জামাল আবু কামাইলকে হত্যা করা হয়। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে খান ইউনিসে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় নিহত হন হুজাইফা কাওয়ারি নামের এক নাগরিক। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের সেনা সদস্যদের ওপর আক্রমণের পরিকল্পনাকারী এক হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আমেরিকান চাপের মুখে ইসরায়েলের আক্রমণ সীমিত করার ঘোষণা দিলেও আবারও হামলার তীব্রতায় বাড়ছে প্রাণহানির ঘটনা।
গাজায় পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন 3 থেকে 5 জন ক্যান্সার রোগী। ইসরায়েলের টানা বিধিনিষেধ, প্রধান ক্যান্সার হাসপাতাল ধ্বংস এবং প্রয়োজনীয় ঔষধ ও কেমোথেরাপির তীব্র সংকটে এই বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে অভিযোগ চিকিৎসকদের। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী অন্তত 5,000 ক্যান্সার রোগী বিদেশে চিকিৎসার জন্য অপেক্ষার তালিকায় থাকলেও সীমান্ত পারাপারে কড়াকড়ি বজায় রেখেছে ইসরায়েল। ফলে চরম অনিশ্চয়তা আর শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন হাজার হাজার অসুস্থ প্যালেস্টিনিয়ান। গাজার খান ইউনিসে তাঁবুর ভেতর যন্ত্রণায় ছটফট করছেন 33 বছর বয়সী খলুদ আবু সাহমুদ। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত 2 সন্তানের এই জননী গত 10 মাস ধরে সীমান্ত পার হয়ে বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়ার অপেক্ষায় আছেন। তবে কোনো সাড়া না পাওয়ায় বিনা চিকিৎসায় এখন তার শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এই ঘাতক ব্যাধি। 3 মাস ধরে আমি কোনো ওষুধ বা কেমোথেরাপি নিতে পারছি না, শুধুই ব্যথানাশক ওষুধ খেয়ে বেঁচে আছি। আমার নখগুলো সব পড়ে গেছে। রোগটি এখন লিভার থেকে ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়েছে। আমি এখন শুধুই মৃত্যুর জন্য দিন গুনছি। গাজার একমাত্র ক্যান্সার বিশেষায়িত টার্কিশ প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়ায় সেখানে কেমোথেরাপি বা আধুনিক অন্যান্য চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে 2 থেকে 3 গুণ বেশি ক্যান্সার রোগী মারা যাচ্ছেন। ইসরায়েলি হামলায় আল শিফা হাসপাতালের এমআরআই ও পরীক্ষা কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যাওয়ায় নতুন করে রোগীদের ক্যান্সার নির্ণয় করা বা রোগের বর্তমান অবস্থা জানা অসম্ভব হয়ে পড়েছে। কেমোথেরাপির অপ্রাপ্তি ও চিকিৎসা কেন্দ্রগুলো ধ্বংস হওয়ায় আমরা প্রতিদিন গড়ে 3 থেকে 5 জন ক্যান্সার রোগীর মৃত্যু রেকর্ড করছি। আমাদের তালিকায় 5,000-এর বেশি নিবন্ধিত রোগী রয়েছে, যারা বিদেশে জরুরি চিকিৎসার অপেক্ষায় দিন গুনছেন। নাসের হাসপাতালের অঙ্কোলজি বিভাগের প্রধান জানান, সীমান্ত দিয়ে সপ্তাহে মাত্র হাতে গোনা কয়েকজন রোগীকে বের হতে দেয়া হচ্ছে, যা হাজার হাজার রোগীর তুলনায় একেবারেই নগণ্য সংখ্যা। একদিকে চিকিৎসার অভাব, অন্যদিকে বোমাবর্ষণের বিষাক্ত রাসায়নিকের প্রভাবে রোগীদের শরীরে ক্যান্সারের দ্রুত বিস্তার ঘটছে। সব মিলিয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উপত্যকাটি। আমার কাছে হাজার হাজার রোগী রয়েছে। আপনি যদি সপ্তাহে মাত্র 6 বা 7 জন রোগীকে বিদেশে যেতে দেন, তবে সব রোগীকে বের করতে 20 বছর লেগে যাবে। বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারলে যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, তারা আজ এখানেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর আহ্বান সত্ত্বেও সীমান্ত অবরোধ ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে গাজার হাজার হাজার ক্যান্সার রোগীর জীবন এখন চরম ঝুঁকিতে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ওয়েস্ট ব্যাংকের কুসরা গ্রামে প্যালেস্টিনিয়ান পরিবারগুলোকে অবরুদ্ধ করে রাখার পর অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। অবৈধ বসতি স্থাপনকারীরা অন্তত 3টি প্যালেস্টিনিয়ান পরিবারের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে বেশ কয়েকদিন ধরে অবরুদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে নিরাপত্তা বজায় রাখার অজুহাতে ইসরায়েলি সেনাবাহিনী প্যালেস্টিনিয়ান বাসিন্দাদের ঘরবাড়ি খালি করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। খাদ্য, পানি ও প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকটে চরম মানবিক ঝুঁকিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের কুসরা গ্রামটি ঘিরে রেখেছে 5টি ইহুদি বসতি। গত কয়েকদিন ধরে স্থানীয় 3টি প্যালেস্টিনিয়ান পরিবারকে নিজেদের বসতবাড়িতে অবরুদ্ধ করে রাখে সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীরা। পরিবারগুলোর বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে ঘরের আঙিনায় তাঁবু খাটিয়ে সেখানে অবস্থান নেয় উগ্র সেটলাররা। এমনকি অবরুদ্ধদের কাছে খাবার ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতেও বাধা দেয়া হয় স্বেচ্ছাসেবকদের। এই এলাকাটিকে বসতি স্থাপনকারীরা ব্যাপকভাবে লক্ষ্য বানাচ্ছে। কুসরা গ্রামটি 5টি ইহুদি বসতি দিয়ে ঘেরা। তারা কুশাই আবু রিদার বাড়ি ঘেরাও করে রেখেছে। একটি পুরো পরিবার খাবার ও পানি ছাড়া গত 5 দিন ধরে সেখানে বন্দী অবস্থায় রয়েছে। ঘটনার পরপরই এলাকাটির নিরাপত্তা বজায় রাখা এবং প্যালেস্টিনিয়ানদের সুরক্ষার কথা বলে বিশাল সামরিক বহর পাঠায় ইসরায়েলি বাহিনী। তবে সাহায্য করার বদলে তারা অন্তত 6টি প্যালেস্টিনিয়ান বাড়ি খালি করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কুসরা গ্রামের মেয়রের অভিযোগ, সাধারণ মানুষকে রক্ষার সামরিক দাবি স্রেফ একটি নাটক। বরং ইহুদি বসতি স্থাপনকারীদের সাথেই সেনাদের ঘনিষ্ঠতা দেখা যায়। সশস্ত্র সেনা সদস্য গ্রামে ঢুকে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। 6টি বাড়ি খালি করে সেনা সদস্যরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা মাত্র কয়েক মিটার দূরে থেকেও অবরুদ্ধ বাসিন্দাদের খাবার, পানি বা ওষুধ পাঠাতে পারছি না। সেনাবাহিনী দাবি করছে
তারা উদ্ধার করতে এসেছে, অথচ 10 মিনিটের মধ্যে চাইলে তারা উচ্ছেদকারীদের সরিয়ে দিতে পারত। এদিকে ঘটনাটিকে অপরাধমূলক কর্মকাণ্ড অভিহিত করে আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ওয়াশিংটনের অনুরোধে ইসরায়েলি পুলিশ ও সেনা অবৈধ সেটলারদের সরানোর পদক্ষেপ নেয়। তবে স্থানীয় প্যালেস্টিনিয়ানদের অভিযোগ, নেতানিয়াহু সরকারের ছত্রছায়ায় সেনারা বসতি স্থাপনকারীদের অবৈধভাবে জমি ও বাড়ি দখলের সুযোগ করে দিচ্ছে। নিজে জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। তুর্কি সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন তথ্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। দাবি করা হচ্ছে, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এয়ারফোর্স ওয়ানে হামলার আশঙ্কায় গোপনে ট্রাম্পকে ছোট একটি সরকারি বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনাটিকে ইরানের ক্ষমতা নিয়ে আমেরিকার উদ্বেগের প্রমাণ হিসেবে দেখছে তেহরান। তুর্কিতে নেটো সম্মেলনে যোগ দিতে গিয়ে নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগে পড়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন তথ্য অনুযায়ী কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এয়ারফোর্স ওয়ানে হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গোপনে ট্রাম্পকে একটি ছোট সরকারি বিমানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। ঘটনাটি ঘটে আঙ্কারায় ট্রাম্পের সফরের শেষ দিনে। এ সময় আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ঘিরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছিল তুঙ্গে। ট্রাম্পের বিমান বদলের খবর প্রকাশ্যে আসতেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে শুরু হয় কটাক্ষ। তাদের দাবি, ঘটনাটি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আমেরিকার উদ্বেগ কতটা গভীর তা স্পষ্ট করেছে। Hardliners who have been talking about taking revenge for assassination of Iran's supreme leader on February 28th, as well as some other senior political and military officials in Iran, they are basking in the fact that the United States was so afraid and concerned about President Trump's safety and security. তবে ট্রাম্পের বিমান বদলের ঘটনায় ইরান সরকার এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। হামলার হুমকির অভিযোগ নিয়েও তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। গত জুনে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ফলে ট্রাম্পের বিমান বদলের ঘটনা নতুন করে সামনে আনছে আমেরিকা ইরান সংঘাতের গভীরতা ও দুই দেশের মধ্যে চলমান নিরাপত্তা উদ্বেগ। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। সিরিয়ার তার্তুস বন্দরটি আগে ব্যবহার করত রুশ বাহিনী। বন্দরটি সিরিয়ার কাছে হস্তান্তরের পর এর একটি জেটিতে প্রথমবারের মতো গম ও সিমেন্টের চালান পৌঁছেছে। মঙ্গলবার একই দিনে দুটি জাহাজ বন্দরে নোঙর করে। এর 2 দিন আগে রুশ ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে মস্কোর সঙ্গে সমঝোতার কথা জানায় দামাস্কাস। তার্তুস বন্দরের পরিচালনা ও বিনিয়োগ বিভাগের প্রধান ইউসেফ আর্নুস জানান, দায়িত্ব বুঝে নেওয়ার পর 4 নম্বর জেটির কার্যক্রম শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী তার্তুস বন্দরের বাণিজ্যিক জেটি ও হমেইমি বিমানবন্দর সহ বেসামরিক স্থাপনার ব্যবস্থাপনা নেবে সিরিয়া, আর সামরিক স্থাপনাগুলোকে যৌথ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। 2024 সালে রাশিয়ার মিত্র বাশার আল আসাদ সিরিয়া ছাড়ার পর রুশ ঘাঁটিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। 18 মাসের আলোচনার পর অবশেষে এই সমঝোতা হলো। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।